ফাঁস হওয়া অডিও যাচাই, জুলাই অভ্যুত্থান ঠেকাতে সরাসরি গুলি চালানোর নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা। বিবিসির প্রতিবেদন, বিচার প্রক্রিয়া স্বচ্ছতা বাড়বে বলছে ট্রাইব্যুনাল। গণহত্যার জন্য শেখ হাসিনার পাশাপাশি আওয়ামী লীগেরও বিচার হওয়া উচিত, মন্তব্য মির্জা ফখরুলের। ফেব্রুয়ারিতে নির্বাচন শুধু বিএনপির নয়, জনগণের দাবি। 2018 সালে রাতের ভোটে সহযোগিতা করার বিনিময়ে ধানমন্ডিতে ফ্ল্যাট গ্রহণের অভিযোগ, 12 সচিবের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান। আলোচিত দুদক কর্মকর্তা শরীফের চাকরি ফেরত দেওয়ার নির্দেশ হাইকোর্টের। লাগাতার বৃষ্টিতে রাজধানীতে জনদুর্ভোগ, ফেনীতে বাঁধ ভেঙে 30 গ্রাম প্লাবিত, আশ্রয় কেন্দ্রে ছুটছে মানুষ। দেখছিলেন ক্রাউন 7 সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ছাত্র জনতার অভ্যুত্থান ঠেকাতে সরাসরি গুলি চালাতে শেখ হাসিনার দেয়া নির্দেশের সত্যতা মিলেছে। বিবিসির অনুসন্ধানী প্রতিবেদনে উঠে এসেছে বিষয়টি। এই বিষয়ে প্রায় 36 মিনিটের একটি প্রতিবেদন প্রকাশ করেছে ব্রিটিশ এই গণমাধ্যমের অনুসন্ধানী টিম বিবিসিআই। শেখ হাসিনার একটি ফোন আলাপের অডিও বিশ্লেষণ করেছে বিবিসিআই, যেখানে সাবেক প্রধানমন্ত্রীকে বলতে শোনা যায়, যেখানে ওদের পাওয়া যাবে গুলি করা হবে। ওই ফোন রেকর্ড অনুযায়ী বিক্ষোভ দমনে নিরাপত্তা বাহিনীকে প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছিল। যেখানে আন্দোলনকারীদের পাওয়া যাবে, সেখানেই গুলি করার নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা। ব্রিটিশ ফরেনসিক অডিও বিশেষজ্ঞ দল ইয়ারশট আর বাংলাদেশের সিআইডি ফোন আলাপটি পরীক্ষা করে অবিকৃত ও বিশ্বাসযোগ্য বলে নিশ্চিত করেছে। ধারণা করা হচ্ছে ফোন আলাপটি বাংলাদেশ সরকারের জাতীয় টেলিযোগাযোগ পর্যবেক্ষণ কেন্দ্র এনটিএমসির রেকর্ড করেছিল। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ফোন রেকর্ডটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাসিনার মামলায় গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে ব্যবহার করা হচ্ছে। বর্তমানে ভারতে পালিয়ে থাকা হাসিনার অনুপস্থিতিতে এই বিচার চলছে। গত বছরের 5 আগস্ট শেখ হাসিনা ভারতে পালানোর আগ পর্যন্ত 36 দিনের টানা আন্দোলনের শত শত ভিডিও, ছবি, নথি বিশ্লেষণের ভিত্তিতে এই প্রতিবেদন তৈরি করেছে বিবিসি। জুলাই আন্দোলন দমনে শেখ হাসিনা মরণাস্ত্র ব্যবহারের নির্দেশনা দিয়েছিলেন। সম্প্রতি বিবিসিআই প্রকাশিত অনুসন্ধানে উঠে আসা এই তথ্য বিচার প্রক্রিয়ার স্বচ্ছতা বাড়াবে এবং এটি ডকুমেন্ট আকারেও ট্রাইব্যুনালে উপস্থাপন করা যাবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী MH তামিম। প্রসিকিউশন জানায়, দেশীয় গোয়েন্দা সংস্থা সিআইডিও এই অডিও কলের ফরেনসিক টেস্ট করে শেখ হাসিনার গুলির নির্দেশনার সত্যতা পেয়েছে। বিবিসিআইয়ের যাচাই করা ওই রেকর্ডিং অনুসারে শেখ হাসিনা তার নিরাপত্তা বাহিনীগুলোকে বিক্ষোভকারীদের বিরুদ্ধে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করার অনুমতি দিয়েছেন এবং যেখানেই আন্দোলনকারী দেখা যাবে সেখানেই গুলি করতে বলেছিলেন। প্রতিবেদন অনুযায়ী 18 জুলাই নিজের সরকারি বাসভবন গণভবন থেকে শেখ হাসিনা ওই ফোন আলাপ করেন। বিবিসি ফরেনসিক বিশেষজ্ঞদের দিয়ে এই রেকর্ডিংয়ের সত্যতা যাচাই করেছে। তারা এটিতে এডিট করার বা কোনো রকম পরিবর্তন করার কোনো প্রমাণ পাননি। এদিকে জুলাই আগস্টে গণহত্যার মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ গঠন করা হবে কিনা সে বিষয়ে ট্রাইব্যুনালে 10 জুলাই আদেশের দিন ধার্য রয়েছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গণহত্যার জন্য দায়ী শেখ হাসিনা, তাই তার বিচারের পাশাপাশি দল হিসেবে আওয়ামী লীগেরও বিচার চেয়েছেন বিএনপি মহাসচিব। তিনি বলেন, ফেব্রুয়ারিতে জাতীয় সংসদের নির্বাচন এখন জনগণের চাওয়া। রিপোর্ট করছেন সিকান্দার রেমান। রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও জিয়া পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ডাক্তার আব্দুল কুদ্দুসকে দেখতে যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গণহত্যা ও বিচার প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন তিনি। দলের প্রধান শেখ হাসিনা তিনি এককভাবে, আমি মনে করি, রেসপন্সিবল ফর দ্য কিলিং অফ থাউজেন্ডস অফ পিপল এবং যেন টর্চার নিপীড়নের জন্য তিনি দায়ী। সুতরাং তার বিচার ইতিমধ্যে শুরু হয়েছে। আমরা আশাবাদী তার তিনি এবং তার সঙ্গে যারা এই হত্যাকাণ্ডের সঙ্গে, গণহত্যার সঙ্গে এবং এই ফ্যাসির আক্রমণের সঙ্গে জড়িত তাদের প্রত্যেকেরই বিচার হবে এবং সেই হিসাবে দল যদি আইনের আওতায় নিয়ে এসে দলও যদি আপনার দেখা যায় যে দলগত হিসাবে, তাহলে অবশ্যই তাদেরও বিচার হওয়া উচিত বলে আমি মনে করি। নির্বাচন ও সংস্কার ইস্যুতেও কথা বলেন বিএনপি মহাসচিব। প্রত্যেকটি রাজনৈতিক দলের দায়িত্ব হচ্ছে যে দেশকে সঠিক ট্র্যাকে ওঠানো এবং যত দ্রুত আপনার সেটা ওঠানো যাবে ততই মঙ্গল। সুতরাং যারা মনে করেন যে নির্বাচন প্রয়োজন নেই, আমার মনে হয় তারা আবার চিন্তা করবেন। নির্বাচন প্রয়োজন জনগণের জন্য। সরকার একটা নির্বাচিত সরকার দরকার, যে নির্বাচিত সরকারের সঙ্গে জনগণের সম্পর্ক থাকবে। সেই কারণেই আমরা বলছি যে সংস্কারগুলো হচ্ছে, সংস্কারে আমরা অংশ নিচ্ছি। প্রত্যেকটি সংস্কারের
দাবি আমরাই তুলেছি সবার আগে। সুতরাং সংস্কার এবং নির্বাচন এর মধ্যে কোনো কন্ট্রাডিকশন নেই। পরে ইউনিভার্সাল হাসপাতালে চিকিৎসাধীন সঙ্গীত শিল্পী ফরিদা পারভিনকে দেখতে যান বিএনপি মহাসচিব। সিকান্দার রেমান, বাংলা ভিশন, ঢাকা। 2018 সালে রাতের ভোটে সহযোগিতা করার বিনিময়ে ধানমন্ডিতে ফ্ল্যাট গ্রহণের অভিযোগের দুদকের সাবেক 2 কমিশনার সহ 12 সচিবের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে সংস্থাটি। সহকারী পরিচালক আলামিনের নেতৃত্বে 2 সদস্যের কমিটি গঠন করা হয়েছে। দুদকের সাবেক 2 কমিশনার হচ্ছেন মোজাম্মেল হক ও জহুরুল হক। এছাড়া সাবেক সচিবদের মধ্যে রয়েছেন ইউনুসুর রহমান, এম এ কাদের সরকার, আসলাম আলম, আক্তারি মমতাজ, সিরাজুল হক খান সহ অন্যরা। শেখ হাসিনা সরকারের পক্ষ থেকে শত কোটি টাকার এই ভবন বরাদ্দে অনিয়মের খোঁজে চলতি বছরের 8 মে গণপূর্ত ও ধানমন্ডিতে অভিযান চালায় দুদক। অভিযানে ভবন বরাদ্দের অনিয়মের প্রাথমিক প্রমাণ মেলায় অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে। এদিকে 8 জুলাই 12 সচিবের জন্য নির্মাণাধীন ভবনে ফ্ল্যাট বরাদ্দ গণপূর্ত মন্ত্রণালয় বাতিল করলেও দুদক বরাদ্দের ক্ষেত্রে অনিয়মগুলো অনুসন্ধান করবে বলে জানিয়েছে। 3.5 বছরের আইনি লড়াই শেষে চাকরি ফিরে পাচ্ছেন দুদকের আলোচিত কর্মকর্তা মোহাম্মদ শরীফ উদ্দিন। বুধবার হাইকোর্টের একটি বেঞ্চ তাকে চাকরি ফিরিয়ে দেওয়ার আদেশ দেন। সেই সঙ্গে তার পাওনা সব বেতন ও সুযোগ সুবিধা ফেরত দিতে হবে। আদালতের রায় বলেছেন, কক্সবাজারের 72টি প্রকল্পে 3.5 লাখ কোটি টাকার ভূমি অধিগ্রহণের দুর্নীতি, কিছু রোহিঙ্গার এনআইডি ও পাসপোর্ট জালিয়াতি, কর্ণফুলী গ্যাসে অনিয়ম সহ বেশ কিছু দুর্নীতি বিরোধী অভিযান পরিচালনায় তাকে পুরস্কৃত না করে চাকরিচ্যুত করার ঘটনা দুঃখজনক। চাকরি হারিয়ে মানুষের দোকানে কাজ নেন শরীফ, অন্যদিকে চালাতে থাকেন আইনি লড়াই। বুধবার চাকরি ফেরতের আদেশ পাওয়ার পর প্রতিক্রিয়ায় তিনি বলেছেন, ন্যায় বিচার নিশ্চিত হয়েছে, সবকিছু ভুলে এখন দেশের জন্য কাজ করতে চান বলেও মন্তব্য করেন তিনি। 2023 সালের 16 ফেব্রুয়ারি দুদকের উপসহকারী পরিচালক মোহাম্মদ শরীফ উদ্দিনকে অপসারণ করা হয়। টানা বৃষ্টিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে দেশের বিভিন্ন জেলায়। নিম্নাঞ্চল প্লাবিত হয়ে পানিবন্দী হাজারো মানুষ। ফেনীতে ভারী বর্ষণ আর ভারতের উজান থেকে নেমে আসা পানিতে মুহুরী, কহুয়া ও শিলোনিয়া নদীর বাঁধের অন্তত 14টি স্থানে ভাঙন দেখা দিয়েছে। এতে প্লাবিত হয়েছে ফুলগাজী ও পরশুরাম উপজেলার অন্তত 30টিরও বেশি গ্রাম। ঝুঁকিপূর্ণ এলাকার মানুষদের নিরাপদ আশ্রয় সরাতে 2 উপজেলায় 131টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। জেলা শহরের বেশিরভাগ রাস্তাঘাট, বাসাবাড়ি, দোকান ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মাঠ পানিতে তলিয়ে গেছে। এদিকে টানা বর্ষণে খাগড়াছড়ির নদ নদীর পানি বৃদ্ধির সাথে সাথে পাহাড় ধসের আতঙ্কে স্থানীয়রা। দুর্ঘটনা এড়াতে পাহাড়ে বসবাসকারীদের নিরাপদ আশ্রয়ে যেতে মাইকিং চলছে। জেলা প্রশাসনকে সহযোগিতা করছে যুব রেড ক্রিসেন্টের সদস্যরা। দর্শক, দেশের বৈরী আবহাওয়ার কারণে জলাবদ্ধতা ও দুর্ভোগের খবর কিছুক্ষণ আগে জানিয়েছেন আমাদের চট্টগ্রামের সহকর্মী শাহেদা পিয়া। রাতভর টানা বর্ষণে চট্টগ্রাম মহানগরীর নিচু এলাকাগুলোতে পানি জমে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। নগরীর বহদ্দারহাট, চকবাজার, কাপাসগোলা, রাহাত্তারপুর, বাকলিয়া সহ যেসব নিচু এলাকা রয়েছে সেসব এলাকায় আসলে পানি জমে জলজট সৃষ্টি হয়। রাতভর আসলে ভারী বর্ষণ হয়েছিল চট্টগ্রামে এবং আমরা দেখেছি যে সকাল 9টা থেকে আজ দুপুর 12টা পর্যন্ত আসলে বেশ বৃষ্টিপাত হয়। এবং যেহেতু চট্টগ্রামে পাহাড় রয়েছে, তো সেহেতু আসলে এখানকার যে পাহাড় ধস এবং ভূমিধসের সম্ভাবনা রয়েছে, সে কারণে কিন্তু যারা পাহাড়ে বসবাস করছেন তাদেরকে কিন্তু সাবধানতার সাথে এবং তাদের যে আশেপাশে যে আশ্রয় কেন্দ্রগুলো রয়েছে সেগুলোতে কিন্তু তারা সরে যেতে তাদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে। সেই সাথে যে সমুদ্র বন্দরগুলো রয়েছে সেই বন্দরগুলোকে 3 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। তো এই ছিল আসলে চট্টগ্রাম থেকে সর্বশেষ। হালকা থেকে মাঝারি বৃষ্টি হচ্ছে রাজধানী ঢাকায়। গত কয়েকদিনের টানা বৃষ্টিতে জনদুর্ভোগ চরমে। গুড়ি ও ভারী বৃষ্টির কারণে ঢাকার বহু এলাকা পানিতে তলিয়ে গেছে। জলাবদ্ধতা, যানজট ও রাস্তায় পানি জমে সৃষ্টি হয়েছে অচলাবস্থা। কর্মস্থলে পৌঁছাতে ভোগান্তিতে পড়তে হয়েছে নগরবাসীকে। দিনমজুর, রিকশাচালক, খেটে খাওয়া মানুষের জন্য দুর্বিষহ হয়ে উঠেছে দিনটি। ধানমন্ডি, মিরপুর, মোহাম্মদপুর, মালিবাগ সহ রাজধানীর অনেক এলাকায় রাস্তায় হাঁটু পানি জমে চলাচল কঠিন হয়েছে। বৃষ্টি অব্যাহত থাকলে সামনের দিনগুলোতে আরও খারাপ পরিস্থিতির মুখোমুখি হতে হবে নগরবাসীকে। এদিকে আবহাওয়া অফিস জানিয়েছে, বঙ্গোপসাগরে সক্রিয় মৌসুমী বায়ু ও লঘুচাপের প্রভাবে সারা দেশের মতো ঢাকায় বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। ঢাকায় গত 24 ঘন্টায় 77 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। উন্নয়ন সহযোগী সংস্থার পরামর্শে নয়,
দেশের স্বার্থে সংস্কার হচ্ছে, জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। অ্যাকাউন্টিং অ্যান্ড অডিটিং সামিটে একথা জানান তিনি। দেশি বিদেশি বিনিয়োগকারীদের আস্থা বাড়াতে মানসম্মত নিরীক্ষা প্রতিবেদন তৈরির তাগিদ দেন অর্থ উপদেষ্টা। শুধু অঙ্কের হিসাব না দেখে অন্তর্দৃষ্টি দিয়ে অডিট করার পরামর্শ দিয়ে উপদেষ্টা বলেন, শুধু প্রযুক্তির ব্যবহার বাড়ালে হবে না, নিরীক্ষায় নিয়োজিতদের সৎ ও দক্ষ হতে হবে। জিয়াউল হক সবুজের রিপোর্ট। বেশি সময় ধরে অনিয়ম, দুর্নীতি আর লুটপাটে ক্ষতিগ্রস্ত দেশের অর্থনীতি। মানসম্মত প্রতিবেদন তৈরি না হয় জানা যায়নি ব্যাংক ও আর্থিক খাতের আসল চিত্র। এর পেছনে দায় রয়েছে বিভিন্ন নিরীক্ষা প্রতিষ্ঠানের। অ্যাকাউন্টিং ও অডিটিং সামিটে ঘুরে ফিরেই উঠে এলো এসব তথ্য। অনুষ্ঠানে গভর্নর জানান, আর্থিক প্রতিবেদনের দুর্বলতা ও অডিটরদের স্বচ্ছতা জবাবদিহিতার অভাবে জানা যায়নি খেলাপি ঋণের প্রকৃত চিত্র। দুদক চেয়ারম্যানও জানান, অডিটরদের অদক্ষতায় দুর্নীতির সঠিক চিত্র উঠে আসে না। We know the limits of Financial Reporting Council, but it is also within our knowledge that this organization did not put effort to get correct financial reports and audit reports in the past. Without improvement in the quality of that reporting, audits and accounting and so on, we will never be able to attract the confidence of our investors. The state of the stock market is a reflection of that. এ সময় অর্থ উপদেষ্টা জানান, দেশে 18 লাখ করদাতা রিটার্ন দিলেও 70% কোনো কর দেননি। এসব বিষয়ে সঠিক তথ্য তুলে আনতে পারে নিরীক্ষকরা, কিন্তু তারা দক্ষ হলেও অন্যের প্রেসক্রিপশন অনুযায়ী কাজ করেন, এমন অভিযোগ তার। আপনারা যারা মেইনলি যারা চার্টার্ড অ্যাকাউন্টেন্টস বা অডিটার্স আছেন, তাদেরকে আমার অনুরোধ, আপনারা একটু চোখ কান খোলা রেখে খালি অঙ্ক 2 2 4 দেখে ফেলাম স্যাটিসফাইড। আর রিস্ক বেজ অডিটিংয়ে তো বোধহয় আরও একটু দেখতে, খালি ভাউচার বা যোগ বিয়োগ দেখলে হয় না, তাই না? আরও কোন কোন জায়গায় রিস্ক আছে, কোন কোন হিসেবে, সেগুলো একটু দেখতে হলে আমার অন্তর্দৃষ্টি লাগে। অনুষ্ঠানে মূল প্রবন্ধে এফআরসি চেয়ারম্যান ডক্টর সাজ্জাদ হোসেন ভূঁইয়া আর্থিক প্রতিবেদন তৈরির ক্ষেত্রে উন্নত দেশের উদাহরণ তুলে ধরেন। জানান, আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী নিরীক্ষা হলে আয়কর ও ভ্যাট সহ সার্বিক রাজস্ব আয় বাড়বে। We are very open to collaborate. জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা। দর্শক, এই মুহূর্তে রাজধানীর বাসাবোতে আছেন আমাদের সহকর্মী শুভ মাহফুজ। সরাসরি কথা বলবো তার সাথে। শুভ, বৃষ্টিপাতের ব্যাপারে আবহাওয়া অধিদপ্তর কি বলেছে আমাদেরকে জানাবেন। মিথিলা, আপনাকে ধন্যবাদ। আসলে সকাল থেকে কার্যত গতকালকে সকাল থেকে যে টানা বৃষ্টি, কখনো কখনো মাঝারি বা ভারী, এই বর্ষণের ফলে কিন্তু রাজধানীর অনেকটা এলাকায় কিন্তু জলাবদ্ধতা তৈরি হয়েছে। আমি ঠিক এই মুহূর্তে রয়েছি রাজধানীর বাসাবো এলাকায়। এখানে একটি সড়কে কিন্তু জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে এবং রাস্তা অনেক গর্ত হয়ে গেছে, যান চলাচল চলতে বিঘ্ন হচ্ছে। আমরা কিছুক্ষণ আগে দেখেছি দুটি গাড়িতে একবারে উল্টে পড়ে গিয়েছিল। অর্থাৎ বৃষ্টির কারণে জলাবদ্ধতা এবং বিভিন্ন অলিগলিতেই কিন্তু এইভাবে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। আর আবহাওয়া অফিস যেটি বলছে যে আসলে ভারতের পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের খুলনা এলাকা সহ বঙ্গোপসাগরে একটি লঘুচাপ রয়েছে। এই লঘুচাপ শেষ না হওয়া পর্যন্ত আসলে মৌসুমী বায়ুর প্রভাবটা থাকবে এবং এর ফলে আগামীকালকে সন্ধ্যা পর্যন্ত বৃষ্টি থাকতে পারে, এই তথ্য আবহাওয়া অফিস জানিয়েছে। এবং আবহাওয়া অফিস আরেকটি তথ্য দিয়েছে যে শুধুমাত্র রাজধানীতেই গত 24 ঘন্টা 45 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে এবং দেশের সর্বোচ্চ ফেনী এলাকায় 440 মিলিমিটার বৃষ্টি হয়েছে। অর্থাৎ বৃষ্টিপাতের কারণে কিন্তু শুধু রাজধানী না, সারা দেশেরই মানুষ খুব ভোগান্তিতে পড়েছে। রাজধানীতে বেশি ভোগান্তিতে পড়েছে সকালে যারা অফিসগামী, যাদের ব্যক্তিগত পরিবহন নেই, তারা ব্যক্তিগত উদ্যোগে যারা অফিস গিয়েছেন তাদেরকে কিন্তু বেশ ভোগান্তিতে পড়তে হয়েছে। একই সাথে স্কুল কলেজে যাতায়াতে শিক্ষার্থীরাও বেশ ভোগান্তিতে পড়েছে। তারা আমাদেরকে বলছে যে আসলে সকালবেলা যাদের ক্লাস তাদের সবচেয়ে বেশি কষ্ট হয় বৃষ্টির কারণে সৃষ্ট যানজট, একই সাথে গণপরিবহন সংকট, সব মিলিয়ে মোটামুটি রাজধানীবাসী টানা 2 দিনের বৃষ্টিতে বেশ ভোগান্তিতেই সময় পার করছেন। বিশেষ করে যেসব এলাকায় এই ধরনের জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে সেসব এলাকার মানুষের ভোগান্তির কথা আসলে না বললেই না, অনেক বেশি ভোগান্তিতে পড়তে হয়েছে। তো মিথিলা, এই ছিল মোটামুটি আমার কাছে এখনকার সর্বশেষ। শুভ, আপনাকে ধন্যবাদ।
নির্বাচন বিলম্বিত হলে আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও অবনতি হওয়ার আশঙ্কা করেছেন বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। বুধবার রাজধানীর তোপখানা রোডে অবস্থিত কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে প্রধান নির্বাচন কমিশনারের পক্ষ থেকে সুনির্দিষ্টভাবে বক্তব্য না আসা অনাকাঙ্ক্ষিত। সঠিক গণতান্ত্রিক চর্চার জন্য প্রথমে সংসদের উচ্চকক্ষে সংখ্যানুপাতিক বা পিআর পদ্ধতিতে এবং পর্যায়ক্রমে নিম্নকক্ষেও এই ব্যবস্থা চালুর দাবি জানান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক। সংবাদ সম্মেলনে ছাত্র জনতার গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে 21 দিনের কর্মসূচি ঘোষণা করা হয়। বাংলাদেশ ও মেক্সিকোর মধ্যে কূটনৈতিক সম্পর্কের 50 বছর পূর্তি গৌরব ও আনন্দের সঙ্গে উদযাপিত হলো। এই বিশেষ দিন উপলক্ষে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে এবং মেক্সিকো সিটি কর্তৃপক্ষের সহযোগিতায় মেক্সিকো সিটির গুরুত্বপূর্ণ স্থাপনা ও ভবনগুলো বাংলাদেশের জাতীয় পতাকার রঙে আলোকসজ্জিত করা হয়। মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যা 7টায় মেক্সিকো সিটির রেভলিউশন মনুমেন্টে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে আলোকসজ্জার উদ্বোধন করেন মেক্সিকোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী। রাষ্ট্রদূত বলেন, গত 5 দশকে বাংলাদেশ মেক্সিকো সম্পর্ক অর্থনীতি, সংস্কৃতি ও শিক্ষা ক্ষেত্রে উল্লেখযোগ্যভাবে সম্প্রসারিত হয়েছে। তবে সবচেয়ে বড় অর্জন হল উভয় দেশের জনগণের মধ্যে গভীরতর বন্ধুত্ব ও সহযোগিতার সম্পর্ক। ভবিষ্যতে সম্পর্ককে আরও শক্তিশালী করতে উভয় দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির, জনগণের মধ্যে সরাসরি সংযোগ আরও বাড়ানোর এবং কূটনৈতিক উপস্থিতি জোরদারের প্রত্যাশা ব্যক্ত করেন রাষ্ট্রদূত। সংবাদ শেষ করব ক্রাউন 7 শিরোনামগুলো আরও একবার জানিয়ে। ফাঁস হওয়া অডিও যাচাই, জুলাই অভ্যুত্থান ঠেকাতে সরাসরি গুলি চালানোর নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা। বিবিসির প্রতিবেদন, বিচার প্রক্রিয়া স্বচ্ছতা বাড়বে বলছে ট্রাইব্যুনাল। গণহত্যার জন্য শেখ হাসিনার পাশাপাশি আওয়ামী লীগের বিচার হওয়া উচিত, মন্তব্য মির্জা ফখরুলের। ফেব্রুয়ারিতে নির্বাচন শুধু বিএনপির নয়, জনগণের দাবি। 2018 সালে রাতের ভোটে সহযোগিতা করার বিনিময়ে ধানমন্ডিতে ফ্ল্যাট গ্রহণের অভিযোগ। 12 সচিবের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান। আলোচিত দুদক কর্মকর্তা শরীফের চাকরি ফেরত দেওয়ার নির্দেশ হাইকোর্টের। লাগাতার বৃষ্টিতে রাজধানীতে জনদুর্ভোগ। ফেনীতে বাঁধ ভেঙে 30 গ্রাম প্লাবিত, আশ্রয় কেন্দ্রে ছুটছে মানুষ। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বিকেল 4টায়। এর আগে 3টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।